হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেলের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30 27 নম্বর প্র্যাকটিস সেট জিকে জিএস এর। ওকে, 27 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। ভারতের জাতীয় পতাকার ডিজাইন করার জন্য বিখ্যাত হয়ে আছেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা এক্সামেই প্রায় প্রশ্নটা রিপিটেডলি আসতে থাকে। তাই এটা রাইট আনসার কী হবে বলো? চারটে অপশান আছে, নানা হংসরাজ, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী নাকি পিঙ্গালি ভেঙ্কাইয়া। তার রাইট আনসার হবে অপশান ডি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। ইনি হচ্ছেন জাতীয় পতাকার ডিজাইন করেছেন। ভালো করে নামটা মনে রাখবে, প্রত্যেকটা এক্সামে কিন্তু এসে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাই এটা কিন্তু ভালো করে তোমরা জেনে রাখবে। এখানে একটু ইনফরমেশান জেনে রাখবে, এই পিঙ্গালি ভেঙ্কাইয়া বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু জন্মগ্রহণ করেছেন, এটা জেনে রাখবে। আর একটা ইনফরমেশান জানবে এই রিলেটেড, 1947 সালের 22শে জুলাই আয়োজিত যে গণপরিষদের একটি অধিবেশন ছিল, সেখানে পতাকার বর্তমান যে নকশাটা এখন তোমরা দেখতে পাও জাতীয় পতাকার, সেইটা কিন্তু গৃহীত হয়েছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, বর্তমান জাতীয় পতাকার নকশাটি গৃহীত হয়েছে কবে? 1947 সালের 22শে জুলাই। ক্লিয়ার হয়েছে? এবং সেই বছর 15ই আগস্ট এটি ভারতের অধিরাজ্যে সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমাদের রিসেন্ট 2021-এ আর 2020 যে এনটিপিসি রেলের এক্সামটা হয়েছে সেখানে এই প্রশ্নটা এসেছে। ওকে, তাহলে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি? রাইট আনসার কী হবে বলো? ম্যাঙ্গালোর, চেন্নাই, বিশাখাপত্তনম নাকি গোয়া? রাইট আনসার হবে গোয়াতে অবস্থান করছে এর সদর দপ্তর, মানে হেডকোয়ার্টার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে রাইট আনসার কী হবে? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন জন মার্শাল। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এবার এখানে আর একটা জিনিস জেনে রাখবে যে সিন্ধু সভ্যতার যে আবিষ্কার হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1924 সালে হয়েছিল। এখানে আরও দুটো প্রশ্ন জেনে রাখবে, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, কত সালে করেন? 1921-এ হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। দয়ারাম সাহানি কিন্তু এটা আবিষ্কার করেছিল হরপ্পা সভ্যতা। ওকে, আর একটা প্রশ্ন জানবে, মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো সভ্যতাটা 1922-এ হচ্ছে তোমার আবিষ্কৃত হয়েছিল। কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সেই সিন্ধু, হরপ্পার, মহেঞ্জোদারো 3 জায়গা থেকেই প্রশ্ন আসে, কত সালে কে আবিষ্কার করেছিল। 3টে একদম মনে রাখবে, তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। ওকে, তোমাদের যে এক্সট্রা ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেক দিনই আমি তোমাদের বলছি, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন তোমরা এক্সামে কিন্তু পাবে, কেননা রিসেন্ট যে কটা এক্সাম হয়েছে আমার সেট থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল। আসন্ন তোমাদের ডাব্লিউপি মেন্স আছে, 2020 মেন্সটা আছে, তাই খুব ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের এই সেট থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। ওকে, তোমরা করে দেখো ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট, তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 4 নম্বর, গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, মহাবীর নিষ্ক্রমণ, অষ্টাঙ্গিক মার্গ, ধর্মচক্র প্রবর্তন নাকি ভেরি? তাহলে রাইট আনসার কি হবে? ধর্মচক্র প্রবর্তন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। গৌতম বুদ্ধের যে ধর্মমত প্রচার করে সেটাকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আমি আগের দিন তোমাদের অষ্টাঙ্গিক মার্গ এবং মহাবীর নিষ্ক্রম সম্পর্কে বলেছি, যারা আগের দিন ক্লাসটা করোনি করে নাও, ওখানে তোমরা ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে গৌতম বুদ্ধ সম্পর্কে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 5 নম্বর, বিক্রমশিলা মহাবিহার কার আদেশে নির্মিত হয়েছিল? বল্লাল সেন, ধর্মপাল, হর্ষবর্ধন নাকি দেবপাল? বিক্রমশিলা মহাবিহার হচ্ছে ধর্মপালের নির্দেশে নির্মিত হয়েছিল, মানে ধর্মপাল আদেশ দিয়েছিল এই বিক্রমশীল মহাবিহার নির্মাণ করার জন্য। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, ডিআরডিও নির্মিত কোন ক্ষেপণাস্ত্রটি বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র? এইগুলো দেখবে প্রশ্ন আসে এক্সামে, যে বায়ু থেকে বায়ু মানে হচ্ছে তোমার এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল, এরকম বিভিন্ন রকমের প্রশ্নগুলো এক্সামে কিন্তু এসে থাকে।
গভর্নমেন্ট এক্সামের জন্য একটা সিলেবাসের মধ্যে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামে রিপিট হয়। ওকে, আমি তোমাদের এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলো প্রত্যেকটা সেটেতেই একটা দুটো করে প্রশ্ন রাখি, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। এই প্রশ্নটাই তোমাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে। এটা রাইট অ্যান্সার হবে অস্ত্র, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমার এয়ার টু এয়ার মিসাইল, মানে বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র বলা হয়। ওকে, এবার একটু ইনফরমেশন জেনে নাও, সারফেস টু সারফেস বললে কোনটা আনসার হতো? অপশান এতে যেটা ছিল, অর্থাৎ পৃথ্বী। পৃথ্বীটা হচ্ছে সারফেস টু সারফেস, ভালো করে মনে রাখবে, এইগুলি কিন্তু এক্সামে আসে। আর হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল কোনটা? আকাশ, অপশান সি এ যেটা ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখবে তোমাদের প্রশ্ন এই তিনটে ভেতর থেকে একটাই কোনো না কোনো এক্সামে রিপিটেডলি আসছে। এই তিনটে তোমরা মনে রাখো, তোমাদের কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে অন্যদের থেকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই, 7 নম্বর। লন্ডনের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এটা সকলেই আনসার করতে পারবে। তোমাদের যখন জিওগ্রাফি ক্লাস করেছিলাম তোমাদের আমি বলেছিলাম, তাহলে লন্ডনের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? টেমস নদী, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নদী তীরবর্তী শহরগুলো তোমাদের আমি করিয়েছি, সেখানেও তোমাদের এই প্রশ্নটা ছিল যে টেমস নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে। ওকে, তা সেইখানেও কিন্তু এগুলো করিয়েছিলাম আমি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমাদের বলে দেবো, হাডসন নদী যেটা অপশান এতে ছিল, এই নদীর দৈর্ঘ্য কত? 507 কিলোমিটার। কেন দৈর্ঘ্যটা জানবে, প্রিভিয়াস ইয়ার এখান থেকে প্রশ্ন এসেছে। ওকে, এটা হচ্ছে হাডসন নদীটা যেটা আছে সেটা একটা দীর্ঘ নদী, যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পূর্বে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এটাও জেনে রাখবে কোথায় হাডসন নদীটা আছে, জায়গার নাম থেকেও প্রশ্ন দেয়। ওকে, নেক্সট হচ্ছে আর একটা তোমাদের জানতে হবে, রাইন বলে যে নদীটা আছে, এই রাইন নদী হচ্ছে ইউরোপের অন্যতম একটা প্রধান নদী। প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে যে 4টে অপশান দিয়ে বলছে এর মধ্যে ইউরোপের অন্যতম প্রধান নদী কোনটা, বা রাইন কোথাকার নদী, এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো 8 নম্বর। আল হিলাল সংবাদপত্র পত্রিকাটির প্রকাশনা কোন স্বাধীনতা সংগ্রামী শুরু করেছিলেন? তাহলে আল হিলাল সংবাদপত্র পত্রিকাটির প্রকাশনা কোন স্বাধীনতা সংগ্রামী শুরু করেছিলেন? 4টে অপশান আছে। প্রথম অপশান বলছে চৌধুরী খালিকুজ্জামান, অপশান বি হাকিম আজমল খান, অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান ডি মৌলানা শওকত আলী। তাহলে আল হিলাল সংবাদপত্র পত্রিকাটি প্রকাশনা করেছেন মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। আল হিলাল ভারতীয় মুসলিম স্বাধীনতা কর্মী মৌলানা আবুল কালাম আজাদ দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটা সাপ্তাহিক উর্দু পত্রিকা ছিল, এটা জেনে রাখবে, এটা একটা উর্দু পত্রিকা। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1912 সালে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, 9 নম্বর। লেড বা সিসার রাসায়নিক সংকেত কি? এইটা রাইট আনসার কি হবে বলো? 4টে অপশানের মধ্যে রাইট আনসার হবে অপশান সি পিবি। ওকে, পিবি হচ্ছে তোমার সিসা বা লেডের হচ্ছে রাসায়নিক সংকেত। ক্লিয়ার হয়েছে? অপশান সি হয়ে যাবে রাইট আনসার। রাসায়নিক সংকেতগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাহলে এফিটা কি যেটা অপশানে ছিল, এটা হচ্ছে লোহা। আর জেডেনটা কি? জিঙ্ক। ওকে, এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, এক্সামে কিন্তু প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্নে দেখো 10 নম্বর। কোন নদীটি ভারতে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে? কোন নদীটি ভারতে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে বলো? ওকে, মহানদী, গোদাবরী, নর্মদা, তুঙ্গভদ্রা। তাহলে কোন নদীটি ভারতে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে? বারবার তোমাদের আমি বলেছি যে পশ্চিমে প্রবাহিত নদী, পূর্বে প্রবাহিত নদী, এগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আছে। তো এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা হচ্ছে নর্মদা, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে এইটা, 4টে অপশানের মধ্যে নর্মদাটা রাইট অ্যান্সার হবে। নর্মদা নদীর মোট দৈর্ঘ্যটা জেনে রাখবে 1289 কিলোমিটার। নদীটি হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আরব সাগরে কিন্তু প্রবাহিত হয়েছে। ওকে, এইটি কিন্তু ভরঞ্চ নামক স্থানে সমুদ্রের পাশে মিশে গেছে। এখান থেকে কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল তোমাদের, তাই এই জায়গাটা কভার করছি যে নর্মদা যে নদীটা আছে কোন নামক স্থানে সমুদ্রের সাথে মিশে গেছে? ভরঞ্চ নামটা মনে রাখবে। ওকে, খুব ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউবি মেন্সের জন্য। তাই এটি ভারতের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী। যদি বলে যে পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম ভারতের নদী কোনটা, তাহলে কিন্তু তাতেও আনসার হবে নর্মদা নদী। আশা করি ক্লিয়ার হয়েছে ইনফরমেশান। এবার মহানদী, গোদাবরী, তুঙ্গভদ্রা এগুলো সম্পর্কে আমি ইনফরমেশান আগের প্র্যাকটিস সেটগুলোতে অনেকবার করিয়েছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 11 নম্বর। অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেন? খুব ইম্পর্টেন্ট, অঙ্কর ভাট মন্দির নির্মাণ করেন হচ্ছেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন। অপশান অনুযায়ী আনসার হবে অপশান এ সূর্যবর্মন। এটাও জেনে রাখবে, ইনি হচ্ছে রাজা দ্বিতীয় সূর্যবর্মন, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কর ভাট মন্দিরটি নির্মাণ করেছিল। অপশান অনুযায়ী তোমাদের অপশান এই হচ্ছে আনসার হবে। ওকে, তোমাদের পুরো নামটা দিয়ে রেখেছি যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। ওকে, এক্সামে অনেক সময় অপশানগুলো তো চেঞ্জ করা থাকে, তাই তোমাদের রাইট আনসারটা তোমাদের আমি দিয়ে রেখেছি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর। কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পরীতি কোন রাজাদের কথা স্মরণ করেন? মোস্ট ইম্পর্টেন্ট, এই শিল্পরীতি বা শিল্পশৈলীগুলো থেকে প্রশ্ন তোমাদের থাকবে এক্সামে।
সেটা ডব্লিউপি মেনসি হোক আর ডব্লিউপি এসআই হোক। এই শিল্পরীতি বা শিল্পকলা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু থাকবেই। তাহলে কাঞ্চি এবং মহাবলীপুরমের শিল্পরীতি কোন রাজাদের কথা স্মরণ করে, মানে কোন রাজার আমলে এগুলো গড়ে উঠেছিল? রাইট অ্যান্সার হবে পল্লব রাজার আমলে এটা গড়ে উঠেছিল বা পল্লব রাজাদের কথাই স্মরণ করা। এবার দেখো এখানে তোমাদের যে কটা টপিক তোমাদের মনে রাখতে হবে আমি তোমাদের দিয়ে দিয়েছি ফুল একবারে, এই কটা মনে রাখো, তোমাদের এই রিলেটেড প্রশ্ন একদম টোটাল কভার হয়ে যাবে। দেখো পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? শিব স্কন্দ বর্মন হচ্ছে পল্লব বংশের প্রতিষ্ঠাতা। এটা থেকে প্রশ্ন আসতে পারে। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি, এটা ইম্পর্টেন্ট। আর একটা তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে শিল্পরীতি বা শিল্পকলা সম্পর্কে। ওকে, সেগুলো আমরা বলছি, তার আগে আরেকটা ইনফরমেশন জেনে নাও। প্রথম নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নরসিংহ বর্মন কিন্তু মহামল্ল উপাধি ধারণ করেছিলেন, যিনি ছিলেন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। ওকে, নেক্সট দেখো কিছু শৈলী সম্পর্কে, মানে শিল্পরীতি বা শিল্পশৈলী। প্রথম নরসিংহ বর্মনের আমলে মহামল্ল শৈলী কিন্তু গঠন হয়েছিল, যেটা মহাবলীপুরমের বিখ্যাত হ্রদ মন্দির বলে তোমরা জানো। এটা কিন্তু একটা মহামল্ল শৈলীর অন্তর্গত এই মহাবলীপুরমের বিখ্যাত হ্রদ মন্দির, যেটা পল্লব রাজবংশের আমলে গড়ে উঠেছিল। কার আমলে তৈরি হয়েছিল? প্রথম নরসিংহ বর্মনের আমলে। ইনফরমেশনটা ভালো করে বুঝে রাখবে। এবার নেক্সট দেখো মহাবলীপুরমের আদি বরাহ গুহা ও তিরুবदैগির বিট্টানেশ্বর মন্দির দ্বিতীয় পরমেশ্বর বর্ধনের আমলে কিন্তু তৈরি হয়েছিল। ওকে, তাহলে এই জায়গাটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে কোন মন্দিরগুলো কার আমলে তৈরি হচ্ছে। ওকে, আর একটা ইনফরমেশন দেখো খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় নন্দীবর্মনের আমলে নন্দীবর্মন শৈলীর কিন্তু উদ্ভব ঘটেছিল। প্রশ্ন আসে নন্দীবর্মন শৈলীর উদ্ভব ঘটেছিল কোন রাজার আমলে বা কোন রাজাদের কথা স্মরণ করা, এটাও কিন্তু এরকম প্রশ্ন আসে, দ্বিতীয় নন্দীবর্মন। নেক্সট হচ্ছে দেখো আরেকটা, দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে রাজসিংহ শৈলীর কিন্তু উদ্ভব ঘটেছিল। তাহলে রাজসিংহ শৈলীর উদ্ভব করেছিল কার আমলে? পল্লব বংশের রাজা দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে। তাহলে এইগুলো তোমরা যদি মনে রাখো, এই শিল্পরীতি বা শিল্পশৈলীগুলো তোমাদের কিন্তু এক্সামে প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে আসে না। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 13 নম্বর কম্পিউটার রিলেটেড প্রশ্ন। প্রত্যেকটা সেটই তোমাদের আমি দিয়ে থাকি কম বেশি, কেননা প্রত্যেকটা এক্সামে এখন কম্পিউটার রিলেটেড প্রশ্ন আসে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্সি হোক, প্রিলিমিনারি এক্সাম হোক বা এসআই হোক, যে কোনো এক্সামে তোমাদের কিন্তু এসে থাকছে। তাহলে আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার মতো ফরম্যাটে রূপান্তর করার সিস্টেমকে কি বলা হয়? কম্পিউটারে যে প্রত্যেকটা কম্পিউটারে যে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে, ওকে, সেই আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার মতো যে ফরম্যাট একটা তৈরি করা হয়েছে, সেই সিস্টেমটাকে কি বলা হয়? ডোমেন নাম্বারিং সিস্টেম, পকেট সুইচিং ডোমেন সিস্টেম, ডোমেন নাকি ডোমেন নেম সিস্টেম? রাইট অ্যান্সার কি হবে? অপশান ডি, ডোমেন নেম সিস্টেম। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই আইপি অ্যাড্রেস কি, কীভাবে কাজ করে, সেই ক্লাসগুলো করতে আমার লুসিয়েন্টে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী আমি ক্লাস করেছি কম্পিউটারে, পুরো চ্যাপ্টার ধরে ধরে সেই ক্লাসগুলো তোমরা করো, পরপর তোমাদের ক্লাস করানো আছে, সেখান থেকে তোমরা ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে। অবশ্যই সেই ক্লাসগুলো করে নিও এই ক্লাসটা করার পরে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 14 নম্বর, নিম্নলিখিত কোনটি আগ্নেয়গিরি নয়? চারটে অপশান আছে, মাউন্ট এটনা, মাউন্ট ভিসুভিয়াস, কোটাপ্যাক্সি নাকি মন্ট ব্লাঙ্ক। এই চারটের মধ্যে আগ্নেয়গিরি নয় হচ্ছে অপশান ডি, মন্ট ব্লাঙ্ক। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুখ্য সদর দপ্তর কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ আরবিআই লোকেটেড? আরবিআই এর হেডকোয়ার্টার জানতে চেয়েছে, নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই নাকি চেন্নাই? ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা প্রতিষ্ঠা করেছিল কারা? ব্রিটিশ রাজ। এটা স্থাপিত হয়েছিল কত সালে? 1935 সালের 1 এপ্রিল। ডেট এবং সাল দুটোই মনে রাখতে হবে, ডাইরেক্ট প্রশ্ন এখান থেকে আসে। কোথায় এটা স্থাপিত হয়েছিল? কলকাতাতে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 16 নম্বর, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দ্রুতকাব্য পবনদূতম কে রচনা করেন? তাহলে পবনদূতম কে রচনা করেন বলতে হবে। হলায়ুত, অনিরুদ্ধ ভট্ট, উমাপতি ধর নাকি ধৈ? তাহলে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কি হবে? পবনদূতম রচনা করেন ধৈ। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। উমাপতি ধর, যেটা অপশান সি এ ছিল, এটা থেকে জেনে রাখবে কেন উমাপতি ধর থেকে প্রশ্ন এক্সামে আসছে। উমাপতি ধর একজন সংস্কৃত কবি। রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন যে ছিল তার মধ্যে একজন ছিল এই উমাপতি ধর। এখানে তাহলে জেনে রাখতে হবে তাহলে লক্ষণ সেনের আমলে পঞ্চরত্ন কারা কারা ছিল। এখানে মনে রাখবে জয়দেব, গোবর্ধন আচার্য, ধৈ এবং উমাপতি ধর, এই 5 জন কিন্তু লক্ষণ সেনের আমলে কিন্তু তোমার পঞ্চরত্ন ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। আরেকটা ইনফরমেশন দেখো, ব্রাহ্মণ সর্বস্বত গ্রন্থটি রচয়িতা কে করেছিলেন? হলায়ুদ করেছিলেন, যেটা অপশান এতে ছিল। এটাও কিন্তু জেনে রাখবে, হলায়ুদ হচ্ছে ব্রাহ্মণ সর্বস্বত গ্রন্থটি রচনা করেছেন। আরেকটা ইনফরমেশন দেখো, অনিরুদ্ধ সেন সম্রাট বল্লাল সেনের শিক্ষক ছিলেন, ওকে, এবং পুরাণ ও স্মৃতিশাস্ত্রবিদ ছিলেন, এটা কিন্তু তোমরা জানবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 17 নম্বর, প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদকে বাধা দিয়েছিলেন?
পৃথ্বীরাজ চৌহান, জয়পাল, বিজয় সেন নাকি ধর্মপাল? প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদকে বাধা দিয়েছিলেন? কেন সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করেছে, কেউ বাধা দিতে পারতো না। ও যখনই বাধা দিতে যেত তাকে হটিয়ে দিয়ে সে সেখানে কিন্তু রাজ্য জয় করতো সেই অংশটায়। তাহলে প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মাহমুদকে বাধা দিয়েছিল? এটা হচ্ছে জয়পাল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এখানে জেনে রাখবে সুলতান মাহমুদ সম্পর্কে ইনফরমেশন। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনী সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করেন। তাহলে এই সুলতান মাহমুদ কোথাকার ছিলেন? গজনীর ছিলেন। ওকে, ইনি কিন্তু 17বার ভারত আক্রমণ করেছেন, যা ভারতের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। 1727 খ্রিস্টাব্দে তার শেষ আক্রমণ ছিল সেটা খুব ইম্পর্টেন্ট, গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। ওকে, মৃত্যুর আগে তার শেষ আক্রমণ বলতে পারো এটা। গুজরাটের সোমনাথ মন্দির যেটা আক্রমণ করেছিলেন, প্রচুর সোনা দানা উপঢৌকন যা ছিল সব লুট করে নিয়ে গিয়েছিল। ওকে, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাবো 18 নম্বর। ভারতের রপ্তানি আমদানি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছরে? মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। প্রশ্নটা বিভিন্নভাবে এক্সামে আসে, তোমাদের আগেও একটা এই টাইপের প্রশ্ন করেছিলাম যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে। ওকে, তাই এইগুলো জেনে রাখবে। ভারতের রপ্তানি আমদানি ব্যাংক প্রতিষ্ঠিত বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠিত ছিল 1982 সালে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এটার হেডকোয়ার্টার মুম্বাইতে, এটা জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন 19 নম্বর। মহাবিষুব বলা হয় কোন দিনটিকে? 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ নাকি 21 জুন? মহাবিষুব বলা হয় 21 মার্চকে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। সূর্যের যে দক্ষিণায়নের সময় জলবিষুব এবং সূর্যের উত্তরায়ণের সময় কিন্তু মহাবিষুব হয়ে থাকে। এই টপিকটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে সূর্যের যখন দক্ষিণায়ন হয় সেই সময় জলবিষুব হয়, আর সূর্যের যখন উত্তরায়ণ হয় তখন মহাবিষুব হয়। এখান থেকেও প্রশ্ন দেয়। এবার আর একটা প্রশ্ন আছে, বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। এখান থেকে প্রশ্ন আছে, এটা জেনে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্যটা কি হয়? সমান হয়। তাহলে দুবার পৃথিবীতে দিনরাত্রি দৈর্ঘ্যটা সমান হবে। কবে? 21 মার্চ একবার দিনরাত্রি হয় সমান, আর 23 সেপ্টেম্বর একবার দিনরাত্রি সমান হয়। এই বিশেষ দুটি তারিখকে কিন্তু বিষুব বলা হয়। এবার কোনটাকে কি বিষুব বলা হয় সেটা জেনে নাও। 21 মার্চকে বলা হয় মহাবিষুব, আর 23 সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। আশা করি ক্লিয়ার হয়েছে। এই টোটাল ইনফরমেশনটা তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে এক্সামে, নালে তোমরা কিন্তু অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন 20 নম্বর। জোয়ার ভাটার সময়ের ব্যবধান প্রায় কত? এই প্রশ্নটা বারবার আসে যে জোয়ার ভাটার সময়ের ব্যবধান কত। 4টে অপশান আছে, রাইট আনসার হবে অপশান ডি, 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, তোমাদের স্টেট লেভেলেরই। ওকে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। এবার প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে যে 12 ঘন্টা 24 মিনিট 44.5 সেকেন্ড গোটাটা লেখা থাকে না। ওকে, অনেক সময় কিন্তু শর্ট ফর্মও থাকে। সেই ইনফরমেশনটা তোমাদের আমি দিচ্ছি। তার আগে জেনে নাও যে একটি মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ার। জোয়ার হচ্ছে দুই প্রকার, একটা মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। এই মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধানটা হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এটা প্রশ্নটা অনেক সময় দেখবে সেম প্রশ্ন থাকে, জোয়ার ভাটার সময় ব্যবধান কত, এই অপশানগুলোর জায়গায় চেঞ্জ করে লেখা থাকে 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 25 মিনিট, 12 ঘন্টা 28 মিনিট, এরকম থাকে। তখন আনসার হবে 12 ঘন্টা 26 মিনিট। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। যদি তোমাদের অ্যাকচুয়াল ব্যবধানটা জানতে হয় তাহলে তোমাদের জানতে হবে 12 ঘন্টা 24 মিনিট 44 সেকেন্ড। ওকে, বোঝা গেল। আর যদি শর্টে তোমরা বলো এটা হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এই দুটো জায়গা থেকেই প্রশ্ন আসে, এখান থেকেও আসে, এখান থেকেও আসে, দুটো একই বিষয়। আর একটা জেনে রাখবে, প্রতিটি স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়। এই প্রশ্নটাও এক্সামে আসতে দেখা গেছে। কিন্তু যদি বলে যে কোনো স্থানে জোয়ার আসার কতক্ষণ পরে ভাটা আসবে, তাহলে সেই জায়গাতে আবার ভাটা আসবে 6 ঘন্টা 13 মিনিট পর। ওকে, চলো এই জায়গাটা জেনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 21 নম্বর। কক্ষপথে পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় 21 জুন, 23 জানুয়ারি, 21 মার্চ, 4 জুলাই। তাহলে অপসূরের অবস্থান দেখা যায় কক্ষপথে 4 জুলাই। অপশান 4 হয়ে যাবে রাইট আনসার, মানে অপশান ডি। যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন সবচেয়ে কম হয় সেই দিনটাকে আমরা বলবো অনুসূর। ওকে, যেটা 23 জানুয়ারি ঘটে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা জেনে রাখবে অপসূর, যেটা আমরা প্রশ্ন ছিল, এটা কি না, যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হবে সেদিনকে আমরা অপসূর বলবো, যেটা ঘটবে 4 জুলাই। এই জায়গা থেকে প্রশ্ন আসে, অপসূর কোন দিনকে বলা হয়, অনুসূর কোন দিনকে বলা হয় এবং কাকে বলে জিনিসটাও জেনে রাখবে। প্রশ্ন এইভাবেও আসে যে অপসূরে নিম্নলিখিত কোনটি ঘটে, দেয়া থাকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন সবচেয়ে কম হয়, সবচেয়ে বেশি হয়, সমান থাকে, উপরে কোনোটি নয়, এরকম অপশানও থাকে। তখন কিন্তু এই আনসারটা করতে গেলে তোমাদের এই এক্সট্রা ইনফরমেশনটা আমার কাজে লাগবে।
ওকে, তো এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 22 নম্বর, নিম্নলিখিত কোনটি শিলাময় গ্রহ নয়? টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। ওকে, এই ইংলিশ টার্মটাও কিন্তু একটু মনে রাখবে, তোমাদের কাজে দেবে। এটা শিলাময় গ্রহ বলা হয় বাংলায়। এই শিলাময় গ্রহ নয় কোনটা জিজ্ঞাসা করেছে? মঙ্গল, পৃথিবী, শুক্র নাকি ইউরেনাস? রাইট আনসার কী হবে বলো তো? এটা রাইট আনসার হবে ইউরেনাস। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। ইউরেনাস হচ্ছে শিলাময় গ্রহ নয়। তাহলে এবার জেনে রাখতে হবে শিলাময় গ্রহ কোনগুলো। শিলাময় গ্রহ হচ্ছে যেগুলোকে অন্তস্থ গ্রহ যেগুলোকে আমরা বলে থাকি। মানে কোনগুলো অন্তস্থ গ্রহ? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই কটা হচ্ছে অন্তস্থ গ্রহ। এই 4টে গ্রহকে আমরা বলতে পারি শিলাময় গ্রহ বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা জেনে রাখবে, প্রশ্ন কিন্তু আসছে। এটা তোমাদের এসএসসির অনেকগুলো এক্সামে এসেছে এবং তোমাদের রেলের পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। এখানে জেনে নাও ইউরেনাস গ্রহ সম্পর্কে ইনফরমেশান। তোমাদের মঙ্গল গ্রহ, পৃথিবী গ্রহ এবং হচ্ছে শুক্র সম্পর্কে আগে অনেক ইনফরমেশান দিয়েছি। ইউরেনাসটা তোমাদের আমি দিইনি, আজকে তোমাদের ইউরেনাসটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, ইউরেনাস সূর্যের দিক থেকে এর অবস্থান হচ্ছে সপ্তমতম সূর্যের দিক থেকে। তাহলে এটা সপ্তম গ্রহ এবং আকারের বিচারে হচ্ছে তৃতীয় বৃহত্তম বলতে পারি আমরা ইউরেনাস গ্রহকে। ইউরেনাসের সূর্য থেকে দূরত্বটা কত? 2.871 বিলিয়ন কিমি হচ্ছে সূর্য থেকে এর দূরত্ব ইউরেনাসের। ওকে, যেহেতু সপ্তম স্থানে রয়েছে। ইউরেনাস আবিষ্কৃত হয়েছিল কত সালে? 13ই মার্চ 1781 হচ্ছে ইউরেনাস আবিষ্কৃত হয়েছিল। আর ইউরেনাস আবিষ্কার করেছিল কে? উইলিয়াম হার্সেল। এটাও তোমাদের জেনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন দেয়। বর্তমানে ইউরেনাসের কটি উপগ্রহ আছে? 27টি উপগ্রহ আছে, এটা জেনে রাখবে। তার মধ্যে আমি কিছু নাম দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি? প্রশ্ন আসে এইখান থেকে। মিরিন্ডা, এরিয়েল, ওবেরন। ওকে, এই 3টে নাম মনে রাখবে। আর একটা জিনিস জানবে, এই যে ইউরেনাস গ্রহটি আছে, এই ইউরেনাস গ্রহটি 84 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এখান থেকে প্রশ্ন দেয় সূর্যকে একবার প্রদক্ষিণ করে ইউরেনাস গ্রহ কত বছরে? 84 বছরে। ওকে, বুঝতে পারছো তাহলে? এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে ইউরেনাস গ্রহ সম্পর্কে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 23 নম্বর, ক্রাই নামক সংস্থাটি কাজ করে কিসের নিয়ে? শিশুদের অধিকার রক্ষার জন্য, পরিত্যক্ত মহিলাদের জন্য, কৃষির উন্নতি সাধনের জন্য, নাকি কোনোটিই নয়? তাহলে ক্রাই নামক সংস্থাটি কাজ করে শিশুদের অধিকার রক্ষার জন্য। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 24 নম্বর, নিম্নলিখিত কোনটি আগ্নেয়শিলা নয়? 4টে অপশান আছে, গ্রানাইট, ব্যাসল্ট, ডলোমাইট নাকি ডায়োরাইট। তাহলে 4টে অপশানের মধ্যে আগ্নেয়শিলা নয় হচ্ছে ডলোমাইটটা। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ডলোমাইট হলো ম্যাগনেসিয়ামের একটা আকরিক, এটা জেনে রাখবে, প্রশ্ন আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 25 নম্বর, কম্পিউটার রিলেটেড আরেকটা প্রশ্ন। সিপিইউ এর কোন অংশ কম্পিউটারের সমস্ত কাজের মধ্যে সমন্বয় সাধন করে? এই সিপিইউ কি করে কাজ করছে, প্রত্যেকটার পার্টিশন কীভাবে আমাদের কাছে কোঅপারেট করছে, সেই জিনিসগুলো আমি ডিটেলসে বুঝিয়েছি। আমি লুসেন্টের ক্লাস তোমাদের বারবার বলছি, চ্যাপ্টার অনুযায়ী করেছি, ক্লাসগুলো করে নাও, তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ওখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা এক্সামে কমন পাবে তোমরা। ওকে, কনসেপ্ট একদম ছবি সম্বেত তোমাদের আমি বুঝিয়েছি। তো এটা রাইট অ্যান্সার কী হবে বলো? সিপিইউ এর কোন অংশ কম্পিউটারের সমস্ত কাজের মধ্যে সমন্বয় সাধন করে? কন্ট্রোল ইউনিট, যেটাকে আমরা সিইউ বলে থাকি। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বা কন্ট্রোল ইউনিট কী সেটা বুঝতে গেলে আমার ওই ডেসক্রিপটিভ ক্লাসগুলো তোমাদের করতে হবে, সেখানে ইনফরমেশান পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন 26 নম্বর, সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? ভালো প্রশ্ন একটা, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করে দিতে পারে? এটা রাইট অ্যান্সার কী হবে বলো? 352 নম্বর ধারা, 356 নম্বর, 360 নম্বর নাকি 357 নম্বর ধারা অনুযায়ী? তাহলে রাইট অ্যান্সার হবে 356 নম্বর ধারা অনুযায়ী। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের যে জরুরি অবস্থা যেটা থাকে, ন্যাশনাল এমার্জেন্সি বলা হয়, এটা হচ্ছে 352 নম্বর ধারায় কিন্তু বলা আছে, এখান থেকে প্রশ্ন আসে। আর আর্থিক জরুরি অবস্থা, ওকে, এটা হচ্ছে 360 নম্বরে বলা আছে। এগুলো জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করেছিল? তাহলে আজাদ হিন্দ সরকার গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায়? থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা নাকি মালয়? রাইট অ্যান্সার হবে সিঙ্গাপুরে গঠন করেছিল আজাদ হিন্দ সরকার সুভাষচন্দ্র বসু। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে অনেকে কনফিউজ হয়ে যায়, প্রশ্ন আসে বা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, ডাব্লিউবিসিএসে বলো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো, বিভিন্ন জায়গাতে বা এসএসসিতে বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে যে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? অনেকেই ভুল করে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে দেয়। তাহলে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল হচ্ছে তোমার দুজন ব্যক্তি, এক হচ্ছে রাসবিহারী বসু আর একজন হচ্ছে মোহন সিং, এনারা দুজনে মিলে করেছিল। ওকে, 1942 খ্রিস্টাব্দে। আশা করি ক্লিয়ার হয়েছে। 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু দুজনে মিলে জাপানে যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর সাথে ভারতীয় সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল কে? মোহন সিং আর রাসবিহারী বসু। এটা হচ্ছে বিষয়। তাহলে প্রশ্ন উঠে আসে, তাহলে আজাদ হিন্দ সরকার গঠন করছে নেতাজি সুভাষচন্দ্র বসু কী করে? হ্যাঁ, এই বিষয়টা জেনে নাও। প্রথমে মোহন সিং এবং রাসবিহারী বসু তো গঠন করলো 1942-এ,
ঠিক তার পরবর্তীকালে 1943-এ 21শে অক্টোবর সিঙ্গাপুরেতে আজাদ হিন্দ বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসাবে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করছে সুভাষচন্দ্র বসু। পরবর্তীকালে দায়িত্বভার গ্রহণ করছে এই আজাদ হিন্দ সরকারের নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু ডাইরেক্ট তোমাদের যদি প্রশ্ন থাকে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল, তাহলে কিন্তু মোহন সিং এবং রাসবিহারী বসুই আনসার হবে। ওকে, পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর দায়িত্বভার গ্রহণ করেছিল 1943-এ 21শে অক্টোবর। আবার এই সালটা দেখো প্রশ্ন দেয়। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দুটো কনফিউজ হবে না, 1942-এ প্রথম গঠন হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু 1943-এ করেছিল। ওকে, আশা করি এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদেরকে আমি বোঝাতে পারছি বিষয়টা। ওকে, এই জিনিসগুলো কনফিউজিংয়ের জন্যই কিন্তু তোমরা আনসারগুলো এক্সামে ভুল করে ফেলো। ওকে, সেই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে এই সুপার 30-র মধ্যে তোমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার। চলো পরবর্তী প্রশ্ন 28 নম্বর। বায়ু আইন ভারতে লাগু হয় কত সালে? এবার বায়ু আইন বলতে কি, এয়ার অ্যাক্ট যেটাকে বলা হয়, সেটা অ্যাকচুয়ালি দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এইটা লাগু হয়েছিল ভারতে কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার আসে এই প্রশ্নটা। রাইট আনসার হবে 1981 সালে। প্রশ্নের স্ট্যান্ডার্ড তোমাদের এইরকমই থাকবে এক্সামে। ওকে, তোমরা যদি অন্যরকম প্যাটার্নে তোমরা যদি করে যাও, এক্সামে যেয়ে দেখবে প্রশ্ন কমন আসছে না, তোমরা কিন্তু হতাশায় ভুগবে। তাহলে আমি তোমাদেরকে সেই জন্যই বলছি, আমি তোমাদের যে প্যাটার্নটা তোমাদের ফলো করছি সেই প্যাটার্নটা থেকেই তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রশ্ন আসবে। আমি এটা অলরাউন্ডার এক্সামের জন্য কিন্তু অল ইন্ডিয়া এক্সাম প্রিপারেশনই তোমাদের আমি সুপার 30 করাচ্ছি। তো এই প্যাটার্নগুলো তোমাদের লেটেস্ট প্যাটার্ন যেগুলো চলছে প্রত্যেকটা এক্সাম, সেই প্যাটার্নকে ধরেই ক্লাসগুলো হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা শেষ পর্যন্ত করো, আশা করি তোমরা হেল্পফুল হবে। ওকে, তাহলে এটা রাইট আনসার হবে 1981। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 1972 সালে জুন মাসে স্টকহোম মানব পরিবেশ সম্পর্কিত রাষ্ট্রসংঘের যে সম্মেলন হয়েছিল, সেখানে গৃহীত হয়েছিল এই সিদ্ধান্তগুলি বা কার্যকর করার জন্য সংসদ দেশব্যাপী এই বায়ু আইন বা এয়ার অ্যাক্টটা কিন্তু প্রণয়ন করা হয়েছিল। ওকে, এটা হচ্ছে বিষয়। তাহলে সংসদে প্রথম গৃহীত হচ্ছে 1972-এর জুন মাসে স্টকহোমে, কিন্তু এটা যখন বলছে ভারতে লাগু হয়েছিল কত সালে? 1981 সালে। এইখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, তাই এটা কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস জেনে রাখবে, এই এয়ার অ্যাক্ট বা বায়ু আইন যেটাকে বলা হচ্ছে, এর উদ্দেশ্যগুলি কী ছিল? এর উদ্দেশ্যগুলো একটু জেনে রাখবে। বাতাসে গুণগত মান বৃদ্ধি, দেশে বায়ু দূষণ রোধ করা, নিয়ন্ত্রণ করা এবং হ্রাস করা, এইগুলো হচ্ছে মূল উদ্দেশ্য এই এয়ার অ্যাক্টের। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা জেনে রাখবে। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তাহলে ভারতের সংবিধানকে সংশোধন করা যায় কোন আর্টিকেল অনুযায়ী বলতে হবে? 360, 368, 370 নাকি 362? এটা সকলের আনসার করা উচিত, খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট আনসার হবে আর্টিকেল 368। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? এটা ভালো প্রশ্ন একটা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত বলো? লাক্ষাদ্বীপ, মাজুলি দ্বীপ, পাম্বান দ্বীপ নাকি শ্রীহরিকোটা? পাশে তোমাদের ছবিটাও দিয়েছি, রাইট আনসার হবে পাম্বান দ্বীপ। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। ভালো করে নামটা মনে রাখবে। ওকে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এই দ্বীপটা আছে। এবার প্রশ্ন আসছে এই পাম্বান দ্বীপ, যা রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। অনেক এতক্ষণ ধরে কনফিউজ হচ্ছিলে হয়তো যে পাম্বান দ্বীপ আনসার হবে না, রামেশ্বরম দ্বীপ হবে। তোমাদের বলে রাখি, এই পাম্বান দ্বীপও যা আর রামেশ্বরম দ্বীপও তাই। পাম্বান দ্বীপকেও কিন্তু রামেশ্বরম দ্বীপও কিন্তু বলা হয়ে থাকে। এই দুটো দ্বীপই কিন্তু একই। অপশানে যেটা থাকবে সেটাই আনসার করবে। ওকে, এবার দেখো রাম সেতু, এই রামেশ্বরম দ্বীপের উপর দিয়ে কিন্তু গড়ে উঠেছে রাম সেতু। অনেকে নাম শুনেছিল, শ্রীলঙ্কায় রাম সেতু আছে। এই রাম সেতু দ্বীপপুঞ্জে উপদ্বীপ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে এই পাম্বান দ্বীপ বা রামেশ্বরম দ্বীপ। আর একটা প্রশ্ন আছে, ভারত ও শ্রীলঙ্কা থেকে আলাদা করে কে? এই যে ভারত তো এইটা, এই ভারত আর এটা শ্রীলঙ্কা, এই ভারত আর শ্রীলঙ্কাকে আলাদা করছে, ডিফারেন্স করছে কে? এই মধ্যিখানটা দিয়ে, এটাকে বলা হয় পক প্রণালী। ওকে, পাল্ক স্টেট বলা হয়। এখান থেকেও প্রশ্ন দেখবে এক্সামে দেয়, এটা হচ্ছে পাল্ক স্টেট। এইখানটা এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে ডিফারেন্ট করছে। আর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি সেতু আছে, যেটার নাম কি? অ্যাডামস ব্রিজ। অ্যাডামস ব্রিজটা হচ্ছে তোমার এইখানটা দিয়ে গঠন হয়েছে, অ্যাডামস ব্রিজ। ওকে, এটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা ব্রিজ। এখান থেকেও প্রশ্ন আছে, তাহলে ব্রিজটা জেনে রাখবে। ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে কে? পাল্ক স্টেট বা প্রণালী যেটা বাংলায় বলা হয়। আর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ রয়েছে সেটাকে বলা হয় পাম্বান বা রামেশ্বরম দ্বীপ। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসগুলো। এই তিনটা থেকে এখান থেকে প্রশ্ন বারবার দেয়, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। ওকে, তাহলে আজকে তোমাদের 30টা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। তোমাদের লাইক এবং শেয়ারের উপরই আমার ক্লাসটা থাকবে। তোমরা যে লাইক এবং শেয়ার করে সাপোর্ট করলে আমি তবে নেক্সট পার্টগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।